জীবন্ত ছবি। পশ্চিমের কোনো একটি মাঝারি গোছের সমৃদ্ধ শহরে আমি ডাক্তারি করি। শহরের নামের কোনো প্রয়োজন নেই গল্পে, সুতরাং নামটা নাই করলাম। সেই দিন রাত্রে শহরের প্রায় বাইরে বহুদূরের একটা কল ছেড়ে একাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তারপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অনেক বেশি পড়েছিল। পুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাজার ভিতরে গিয়ে ঢুকবে। আসছিলাম আমার পুরনো মোটরে। এই মোটর আমি আজ 10 বছর ধরে একাই চালিয়ে ফিরছি, কিন্তু এখন মনে হচ্ছে সঙ্গে একজন সাপারি থাকলে বুঝি ভালো হতো। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। অনেক সময় এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মাঝে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন। দুই ধারে মাঝে মাঝে হরিতকি মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভেতর বাড়িঘর নেই বললেই চলে, আর কে বাড়ি করবে নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছে মাত্র। শীতে দারুণ কষ্ট পেলেও নিশ্চিন্ত মনেই চালাচ্ছিলাম। আমার মোটরটি পুরনো হলেও মজবুত, বেয়ারাপনা সে মোটেই করে না। আর আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছেছে গরম লেপের মধ্যে আরাম করে শুতে পারবো, এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। ডাক্তারের মতো পরাধীন আর কেউ নেই, তবু মনে হচ্ছিল একবার বাড়ি পৌঁছাতে পারলে প্রাণের দায় শুধু পয়সার জন্য আর আমাকে কেউ বার করতে পারবে না। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় আমার সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে থেকে যেন অদ্ভুত এক রকমের ধাতব আর্তনাদ করতে শুরু করেছে। মোটরের এই রকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না। আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়েছে। এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যিই ভীতু হয়ে উঠলাম। দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল। কাতরাতে কাতরাতে খানিক দূর এগিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার পাশে এক জায়গায় একেবারে থেমে গেল। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। এই মাঠের মাঝে সারা রাত কাটানোও তো অসম্ভব, এখন উপায়? ডাক্তারবাবু! হঠাৎ বুকের ভিতরে হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। জনশূন্যপথে এমন সময় ডাকলো কে? ডাক্তারবাবু! এদিক ওদিক অন্ধকারে দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘশীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে যে তার উদয় হলো বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে 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 তুমি? মনে তখন আমার একটু আশার আলো দেখা দিয়েছে। তার আবির্ভাব যেমনই বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে। লোকটা সেই জায়গা থেকেই বললে, আমায় চিনবেন না আপনি? চেনার জন্যে আমি তখন ব্যস্ত নই, আমার সাহায্য করার জন্যে একজন লোক তখন দরকার মাত্র। সেই কথায় আমি তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটি আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময়ে এই অনুরোধে বিরক্ত যেমন হলাম, আশ্চর্য হলাম তেমনি। ঠিক এই সময়ে রাস্তায় ঠিক এই জায়গায় রোগী কি আমার জন্যই বসেছিল? লোকটা আমার মনের কথা যেন আজ করে বললে, এ ভগবানেরই দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে কি বিপদই যে হতো।
বেশি কথাবার্তা তখন আমার ভালো লাগছিল না। একটু বিরক্ত হয়েই বললাম, তা কোথায় কোথায় তোমার রুগী? লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভিতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করলে সেই দিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে। এইরকম নির্জন প্রান্তের মাঝে এইরকম বাড়ি খুবই কম থাকে। হঠাৎ এইরকম জায়গায় এমন সময়ে যাওয়া একটু বিপজ্জনক। তবে শত্রু আমার কেউ নেই এবং সঙ্গে টাকা কড়িও নিতান্তই সামান্য, এই যা ভরসা। একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, তা কি অসুখ রোগীর? জানি নে ডাক্তারবাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা। তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো তা না, হঠাৎ রাস্তার মাঝে রাতে যেতে হবে পরের চিকিৎসায়। তবু ডাক্তার মানুষ, জীবন মরণের কথা শুনলে চুপ করে বসে থাকা যায় না, তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা চলো। মাঠের ওপর দিয়ে সরু একটি পথ, অন্ধকারে ভালো দেখা যায় না, তাই লোকটার পিছু পিছু মিনিট 5 হেঁটে একটি বাড়ির উঠোনে এসে পৌঁছালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে। সেই দিক দেখিয়ে লোকটা বললেন, ওই ঘরের রোগী বাবু, আপনি যান, আমি এখনই আসছি। অন্ধকারের ভিতরেই বুঝতে পেরেছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয়, গুটি 4-5 ঘর এবং একটুখানি ঘেরা উঠোন। লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়। ঘরের ভেতর নানা রকমের বাক্স, ভেতরে নড়বার চড়বার জায়গা অত্যন্ত কম। দরজার মুখোমুখি একটি জানলা, সেই জানলার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার ধারে একটি চারপায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে ভদ্রলোক বললেন, এসেছেন ডাক্তারবাবু, আপনার দয়া কখনো ভুলবো না, বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চাইতেই বসবার জায়গা একটি মাত্রই দেখতে পেলাম। জানলার কাছে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া। সেইটাই টেনে চারপায়ার কাছে বসবার উদ্যোগ করতেই ভদ্রলোক আবার ক্ষীণ স্বরে বললেন, বসুন বসুন, ওইখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি, শুনুন। একটু হেসে সেইখানেই বসলাম। রুগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমার শুনতে হবে, না শুনলে নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগ সারাতে পারবেন না ডাক্তারবাবু, আমার বাঁচাতে পারবেন না ডাক্তারবাবু। সেই চেষ্টা করাই তো আমার কাজ, আর তাছাড়া বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। বাঁচতেও পারি তাহলে ডাক্তারবাবু? পারেন বই কি, কি এমন হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে, ডাক্তারের অনেক ক্ষমতা, কিন্তু ধরুন তাতেও যদি না বাঁচি, যদি আজ রাতেই মারা যায়। রুগীর এই অর্ধমর্ত প্রলাপের কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। মনে মনে তখন এই বিলম্বের জন্য অস্থির হয়ে পড়লাম। যদি আপনি থাকতেই মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে ডাক্তারবাবু? আচ্ছা পাগল রুগীর পাল্লায় পড়া গেছে, বললাম,
যদি নেহাতি তাই হয় তাহলে ফি না হয় নাই পেলাম। আমরা শুধু ফির জন্যেই সবসময় আসি না। তা বটে, পৃথিবীতে ভালো লোকও আছে, পৃথিবীতে মনুষ্যত্ব তাহলে এখনো আছে না ডাক্তারবাবু? হঠাৎ যদি মরে যায় তাহলে ওই বাক্সটি খুলবেন, বুঝলেন ডাক্তারবাবু? ওই ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন, আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু, বলুন নেবেন তো ডাক্তারবাবু? একটু বিরক্ত হয়েই বললাম, আচ্ছা কি? কিছু না ডাক্তারবাবু, একটা কাগজ, কিন্তু ভয়ানক দরকারি কাগজ। যে কাগজ এখানে আছে শুধু আমি জানি, আর এখন আপনি জানলেন, আর কেউ জানে না। জানলে আর ওটা ওখানে থাকতো না। ভদ্রলোক চুপ করে থেকে একটু হেসে আবার বললেন, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয়ই আছে, তারা ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না, তাদের বিশ্বাস মরার আগে আর আমি কিছুই করব না, আর তারাই সব পাবে। আপনার অসুখ সম্বন্ধে? হ্যাঁ, অসুখ তো দেখবেনই, তার আগে একটা কথা বলে নি। এই কাগজটা আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামের উইল। যে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন, কোথায় আছে তাও জানিনি, কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম, তা এইবার কি আমি দেখতে পারি? দেখুন। আমি খাটের কাছে গিয়ে রুগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম। পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভিতরে আমার সমস্ত দেহ যেন ঘেমে উঠল। সেই হাত বরফের মতো ঠান্ডা। রুগী মৃত। শুধু মৃত হলে এতখানি আতঙ্কের কারণ আমার বোধহয় থাকতো না, কিন্তু ব্যাপারটা যে আলাদা। ডাক্তারের শাস্ত্রে যদি কিছু সত্য থেকে থাকে তাহলে এই রুগী এইমাত্র এখনই মারা যায়নি, তার মৃত্যু হয়েছে বেশ কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আরও খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল তো আমার হতেই পারে না, কিন্তু তাহলে এই ব্যাপারে অর্থ কি? তখন স্থিরভাবে কোনো চিন্তা করবার ক্ষমতা আমার নেই। আতঙ্কে বুকের ভিতর স্পন্দন যেন থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপ করে নিচে উঠল। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনের আলো আর কয়েকবার নেচে নিভে গেল। তখন আমি উঠোন ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে সেই প্রান্তরের ভিতরে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার আর মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো মোটরের এই চলা। খানিক আগে অদ্ভুতভাবে যে মোটর বন্ধ হয়ে গেছিল, হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনাতে সে মোটর এমনভাবে শুধরে গেল কি করে? সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি এখনও করতে পারিনি।